আচ্ছা, তো আজকে আমি জাস্ট এমনি আইডিয়া দিব যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি। তো এখানে share the screen। আহ আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি প্রথমে আমরা যেটা দেখব, এটা নিয়ে জাস্ট বলি যে প্রথমে আমরা যেটা দেখব সেটার নাম হচ্ছে ডিটিএফটি। এখন ডিটিএফটি যেটা, এটার ফুল মিনিং হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, এখন একটু দাঁড়াও, আমার কলমটা ঝামেলা বুঝতে পারছি। আচ্ছা, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, ফুরিয়ার ট্রান্সফর্ম কি? এটা হচ্ছে টাইম ডোমেইনের কোন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা। ঠিক আছে, টাইম ডোমেইনের কোন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা। যেমন যেমন ধরো তোমরা বললা যে, ধরো কজ, ধরো এরকম বললা যে কজ 2π50t। হ্যাঁ, তাহলে এই যে আমার কন্টিনিউয়াস সিগন্যালটা আছে, তো সেই কন্টিনিউয়াস সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। ঠিক আছে, আর কোনো ফ্রিকোয়েন্সি এর মধ্যে নাই, শুধুমাত্র 50 হার্জ এর মধ্যে আছে। তাহলে আমরা দেখব যে আমরা যখন এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব, তখন আমরা এই 50, এই 50 হার্জে আমরা একটা এরকম স্পাইক পাবো। আর -50, যেটা এই -50-এ আমরা এরকম একটা স্পাইক পাবো। তার মানে ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি যে কাজটা করে, একটা টাইম ডোমেনের সিগন্যালকে, টাইম ডোমেনে যদি আমি সিগন্যালটা আঁকতাম তাহলে সিগন্যালটা এরকম হইতো। এটা যেহেতু কজ, তাইলে এরকম হইতো। ঠিক আছে, আর এই দুইটার আহ, তো এখানে টাইম পিরিয়ড যেটা টি, এটি হইতো হচ্ছে 1/50। এই সিগন্যালটাকে যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করব, এই সিগন্যালটাকে যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করব, তখন আমি এই 50 আর -50 এই দুই জায়গায় হচ্ছে স্পাইক পাবো আর কি। এগুলো তোমরা হয়তো কন্টিনিউয়াস সিগন্যালে দেখে আসছো। এখন কস সিগন্যালে শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি থাকে আর কি। আচ্ছা, এখন ধরো, আচ্ছা এখন ধরো আমি এরকম একটা একটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল না নিয়ে আমি যদি এমন একটা সিগন্যাল নেই যেটার মধ্যে অনেক ফ্রিকোয়েন্সি আছে। যেমন ধরো এরকম একটা সিগন্যাল হইতে পারে একটা এরকম রেক্টেঙ্গুলার পালস। ধরো এরকম একটা রেক্টেঙ্গুলার পালস যদি আমি নেই। আহ, আচ্ছা, তো ধরো এরকমই একটা এরকম পালস নিলাম। তো এরকম একটা পালসের মধ্যে, এটার মধ্যে আসলে অনেক ফ্রিকোয়েন্সি আছে, তাই না? একটা ফ্রিকোয়েন্সি নেই, এটার মধ্যে অনেক অনেক ফ্রিকোয়েন্সি এর মধ্যে আছে। আচ্ছা, তো এর মধ্যে সবচেয়ে কন্ট্রিবিউশন ওয়ালা যে ফ্রিকোয়েন্সিটা আছে, হ্যাঁ, সবচেয়ে কন্ট্রিবিউশন ওয়ালা যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হচ্ছে এই পালসের অনুরূপ যদি একটা সাইন আঁকো, সেই সাইনের যে ফ্রিকোয়েন্সি হবে সেইটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে এই পালসের মধ্যে আছে। আর সেই পালসের মধ্যে আছে, আর তারপরে বাকি ফ্রিকোয়েন্সি গুলা কম পরিমাণে আছে। তো এই পালসের মধ্য দিয়ে যায় এরকম একটা সাইন ওয়েভ, যদি তুমি চিন্তা করো তাহলে এই সাইন ওয়েভটা হবে আসলে এরকম, দেখো এই যে, যেটা একদম পালসের ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা সাইন ওয়েভ। তাহলে এই যে সাইন ওয়েভটা আছে, এই যে সাইন ওয়েভটা আছে, তাহলে ধরো আমি এখন যদি আমি এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করি, মানে এটা টাইম ডোমেন থেকে
এটাকে যদি আমি ফুরিয়ার ডোমেনে নিয়ে যাই, তাহলে আমি এই যে যেই যেই পালসটা, যেই সাইন ওয়েভটা এই পালসের ভিতর দিয়ে যাবে, এই সাইন ওয়েভের কন্ট্রিবিউশন থাকবে সবচেয়ে বেশি। তো ধরো এই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো F1, তাহলে আমরা দেখব যে F1 এখানে আমি এরকম একটা স্পাইক পাবো, আর -F1 এখানেও এরকম একটা স্পাইক পাবো। আচ্ছা, তো শুধুমাত্র যে এই সাইন ওয়েভটা দিয়ে এই পালসটা তৈরি হয়েছে এরকম কিন্তু না, কারণ দেখো এখানে কিছু ইরর আছে, তাই না? এই যে এই পাশে কিছু ইরর আছে, এই পাশে কিছু ইরর আছে, তার মানে শুধুমাত্র এই পিঙ্ক কালারের সাইন ওয়েভটা দিয়েই যে এই পালসটা তৈরি হয়েছে এরকম না, এখানে আরো অনেক সাইন ওয়েভ আছে। তো ধরো বাকি সাইন ওয়েভ গুলো যেটা থাকবে সেটা হচ্ছে এই যে মৌলিক, যে ফান্ডামেন্টাল যে সাইন ওয়েভ আছে, সেই সাইন ওয়েভের মানে গুণিতক হবে, বা সে সাইন ওয়েভের গুণিতক হবে। তাহলে আরো সাইন ওয়েভ গুলো কি থাকবে? আরো সাইন ওয়েভ গুলোর ফ্রিকোয়েন্সি ওর থেকে বেশি থাকবে। ঠিক আছে? তো ধরো আরেকটা সাইন ওয়েভ চিন্তা করো যেটার ফ্রিকোয়েন্সি ওর থেকে বেশি, তাহলে ধরো এই যে আমি এরকম একটা লিখতে পারি, এটা হলুদ কালারটা বোঝা যাচ্ছে না, এরকম লিখলাম যে এইটার ফ্রিকোয়েন্সি হবে এই মৌলিক সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি থেকে বেশি। তার মানে এই ফ্রিকোয়েন্সিটাও আছে, এন্ড এই ফ্রিকোয়েন্সিটা হবে যে ফান্ডামেন্টাল যে পিঙ্ক কালারের যে সাইন ওয়েভ আছে তার ফ্রিকোয়েন্সি থেকে বেশি। তাহলে এটা ধরো হচ্ছে তোমার F2, তাহলে তুমি কি পাবা? F2 তেও পিক পাবা, কিন্তু F2-র যে কন্ট্রিবিউশন থাকবে সেটা থাকবে পিঙ্ক কালারের থেকে ছোট। তার মানে ফান্ডামেন্টালটার কন্ট্রিবিউশন সবসময় সবচেয়ে বেশি থাকে, আর বাকি যে হায়ার ফ্রিকোয়েন্সি গুলো আছে সে হায়ার ফ্রিকোয়েন্সির কন্ট্রিবিউশন থাকে কম। সেরকম তুমি এখানে আসলে ইনফিনিটি সংখ্যক সাইন ওয়েভ পাবা, এবং ইনফিনিটি সংখ্যক সাইন ওয়েভ দিয়েই এই পালসটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে। তাহলে ধরো আরেকটা সাইন ওয়েভ যদি চিন্তা করো, ধরো এটার ফ্রিকোয়েন্সি তুমি আরো বেশি দিয়ে দাও, তাহলে তুমি কি পাবা? এইখানে F3-তেও তুমি একটা এরকম স্পার্ক পাবা, পালস পাবা, যেটা আরো ছোট হবে। আচ্ছা, তো বেসিক্যালি যে কাজটা করতেছে, একটা টাইম ডোমেনের সিগন্যাল কি কি সাইন ওয়েভ নিয়ে তৈরি, সেই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি গুলার কার কতটুকু কন্ট্রিবিউশন আছে সেটাই অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্মে দেখাচ্ছে আর কি। এখন কন্টিনিউয়াস সিগনালে ধরো আমি লিখি যে তোমরা যখন কন্টিনিউয়াস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করতা, তখন দেখো যে একটা সিগন্যাল যদি থাকতো এক্সটি, তাহলে ওর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তোমরা পাইতা হচ্ছে, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তুমি তুমি কিভাবে লিখতে, X(j)ω। X(j)ω লিখে অনেকে, আবার অনেকে X(e⁻j⍵) লেখে, কোনো সমস্যা নেই, একটা লিখলে হইলো। এটা হচ্ছে তুমি এটাকে ইন্টিগ্রেট করতা, সূত্রটা মনে আছে কিনা জানি না, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এক্স কে e⁻j⍵t dt, এই ইন্টিগ্রেশনটা করতে, এটা হচ্ছে একটা টাইম ডোমেন সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। এই সূত্রটা মনে আছে তোমাদের, বা চেনা চেনা লাগে কি এটা? আচ্ছা, এখন জি আমরা স্যার, তো এটা দেখছি। আমরা তো টাইম ডোমেন নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করব হচ্ছে মানে আমরা তো কন্টিনিউয়াস সিগন্যাল নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। তাহলে আমাদের এক্সটিটা চেঞ্জ হয়ে হয়ে যাবে এক্সএন। আচ্ছা, এখন আমরা এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করব। এটা করলে X(j⍵) থাকবে, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিচ্ছি। এখন ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে হয়ে যাবে সামেশন, আর এটা তো ছিল টি এর ভ্যালু, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটা হবে এন এর ভ্যালু, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এক্সটি চেঞ্জ হয়ে হয়ে যাবে এক্সএন, আর e⁻j⍵t চেঞ্জ হয়ে হয়ে যাবে এন। আর সামেশনের সময় তো কোনো ডিএন বা ডিটি লাগে না, তাহলে এটা বাদ, কারণ সামেশন তো ডিসক্রিট। তাহলে এখানে e⁻j⍵, তাহলে এইটা হচ্ছে একটা ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন এই সূত্রটা হচ্ছে, এই যে আমি সূত্রটা লিখলাম এই সূত্রটা তোমরা মনে রাখবা, যে এই সূত্রটা তুমি ইউজ করবা ফর অ্যাপিরিওডিক সিগন্যাল। এই সূত্রটা তোমরা অ্যাপিরিওডিক সিগন্যালের জন্য ইউজ করবে। তার মানে এক্সএন পিরিয়ডিক হইতে পারবে না, এক্সএন কে অ্যাপিরিওডিক হইতে হবে। পরে আমরা যে দেখবো জিনিসটা, পিরিয়ডিক সিগন্যালের জন্য আরেকটা সূত্র আছে, পিরিয়ডিক সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মের আরেকটা সূত্র আছে, ওইটা দেখতে এরকমই, যা স্লাইটলি একটু চেঞ্জ হবে আর কি।
তো অ্যাপিরিডিক সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। ঠিক আছে। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি জিনিসটা আসলে দেখতে কিরকম। তো ধরো তোমার কাছে একটা এক্স এন আছে এরকম। লেটস সে এটার জিরোতে আছে হচ্ছে টু, ওয়ানে আছে হচ্ছে ওয়ান, মাইনাস ওয়ানে আছে হচ্ছে ওয়ান। এরকম আমি একটা র্যান্ডম সিগন্যাল ধরলাম যে ধরো এরকম আছে। এখন আমাকে বললো এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে। আচ্ছা, তাহলে আমার সূত্রটা কি? সূত্রটা দেখো। সূত্রটা হচ্ছে এক্স এন, এটাকে আমি গুণ করব ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। এন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এখানে দেখো এক্স এন জিনিসটা আসেই হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, তাই না? তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তো আমার দরকার নাই, কারণ মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর এগুলাতে এক্স এন তো নাই। বোঝার চেষ্টা করো জিনিসটা, এগুলাতে তো এক্স এন নাই, তাই না? তাহলে আমাকে আসলে এই লিমিটটা এখন ছোট হয়ে যাবে, এই লিমিটটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত হয়ে যাবে, কারণ এক্স এন আসেই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত। তাহলে আমি মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস টু এগুলো তো ক্যালকুলেট করে লাভ নাই, এগুলো তো সব জিরো দিবে। মানে চিন্তা করে এই জিনিসটা কি করতেছে, জিরো দিবে, তাই না? তাহলে দেখো আমি প্রথম টার্মটা লিখি। আচ্ছা, প্রথম টার্মটা তাহলে এটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত করলেই হবে। তাহলে দেখো এটাকে আমরা লিমিটটা চেঞ্জ করে, এটা কি বুঝতে পারতেছো কেন এটা লিখলাম মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান? জি স্যার। কারণ তুমি যদি ধরো এন এর ভ্যালু তুমি যদি মাইনাস থ্রি নিয়ে কাজ করো, মাইনাস থ্রি নিয়ে কাজ করলে কি হবে দেখো, এক্স অফ মাইনাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এন এর মান মাইনাস থ্রি। কিন্তু এক্স অফ মাইনাস থ্রি যেটা, এটা তো জিরো, এক্স অফ মাইনাস থ্রি তো নাই, তার মানে এই গুণ করলে তো আমি জিরোই পাবো। তাহলে এক্স অফ মাইনাস ফোরেও জিরো পাবো, এক্স অফ মাইনাস ফাইভেও জিরো পাবো, আবার এক্স অফ প্লাস টু তেও জিরো পাবো, প্লাস থ্রি তেও জিরো পাবো, তাই না? তো ওইগুলা নিয়ে তো আমার লাভ নেই, কারণ এগুলো সবগুলো আসলে জিরো, তাহলে জিরোর সাথে এটা গুণ করলে তো জিরো পাবো। এজন্য শুধু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান নিয়ে কাজ করলেই হবে, কারণ সিগন্যালটা এই পর্যন্ত আছে। আচ্ছা, এখন দেখো আমি তাহলে এন এর ভ্যালু আমাকে কি করতে হবে, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত বসাইতে হবে আর যোগ করতে থাকতে হবে বারবার। তাহলে প্রথমে মাইনাস ওয়ান বসাও, তাহলে কত আসবে, এক্স অফ মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা মাইনাস ওয়ান। এরপর যেহেতু সামেশন আছে তাহলে প্লাস লিখো। এরপরে কি বসাবা, এক্স অফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা জিরো। এরপরে লিখবা হচ্ছে এক্স অফ ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ওয়ান। তার মানে তুমি এক একটা এন এর ভ্যালু বসাবা, যে এনটা এখানে বসাবা এই সেম এনটা এখানেও বসাবা, তাহলে এক একটা এন এর ভ্যালু বসাবা আর যোগ করতে থাকবা। আচ্ছা, তাহলে এখন দেখো এক্স অফ মাইনাস ওয়ান, তাহলে এক্স অফ মাইনাস ওয়ান এর ভ্যালু কত বলো তো কেউ একজন? স্যার ওয়ান। ওয়ান, তাই না? তাহলে আমার থাকতেছে শুধুমাত্র মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস এক্স অফ জিরো, এটার ভ্যালু হচ্ছে টু, তাহলে টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এক্স অফ ওয়ান, এটার ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান আর লিখলাম না, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। তাহলে এইটা হচ্ছে তোমার এই ডিসক্রিট সিগন্যালটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম আসবে। আচ্ছা, এখন কেউ একজন আমাকে এটা বলো যে ডিসক্রিট সিগন্যালটাকে তো ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, আচ্ছা এখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট? ডিসক্রিট স্যার। ডিসক্রিট কেন বলো তো? কারণ তো এটা তো ডিসক্রিটে কোর্স। ডিসক্রিটের কোর্সের জন্য? কেন ডিসক্রিটের কোর্সে কি কোনো কিছু কন্টিনিউয়াস দিতে পারবে না? এটা তো কোনো রিজন হলো না। আচ্ছা বলো এটা, কেউ একজন বলো এটা কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট হবে? লজিক দিয়ে বলা ট্রাই করো, কেউ একজন চিন্তা করো, চিন্তা করে লজিক দিয়ে বলো।
আচ্ছা, প্রথমে বলো এই ফাংশনটা কিসের ফাংশন বলো। মানে এটা বলতে পারতেছো না? স্যার এটা তো কন্টিনিউয়াসই হবে, কারণ ই টু দি পাওয়ারের এর কার্ভ তো একটা কন্টিনিউয়াস সিগন্যালই। আচ্ছা, না ওইটা কন্টিনিউয়াস সিগন্যাল, কিন্তু এটা বাদ দিই। তুমি আগে বলো না এটা কিসের ফাংশন। মানে এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনের মানে এই ফাংশনটার এক্স কি আর ওয়াই কি? স্যার এক্স তো রিয়েল ভ্যালু, আর ওয়াই তো এখানে ইমাজিনারি হবে, যে আছে যেহেতু। না না, আমি মানে তোমার কথা বুঝতে পারিনি। তুমি ধরো একটা ফাংশন, ধরো তুমি একটা ফাংশন লিখলা যে এফ অফ এক্স সমান সমান, ধরো লিখলা যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ধরো এরকম লিখলা ওয়াই। আর তুমি যদি গ্রাফটা প্লট করো, এই ফাংশনে যদি গ্রাফ প্লট করো, তাহলে এই পাশে ওয়াই আর এই পাশে এক্স থাকবে। তো তুমি এক্স এর বিভিন্ন ভ্যালু বসাবো না? তাহলে এক্স এর ভ্যালু ধরো জিরো বসাইলে তাহলে কত আসে? ওয়ান আসে। তাহলে জিরোতে পাবা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান বসাইলে কত পাবা? দুই আর একে তিন, আর একে চার, তাহলে ওয়ান বসাইলে পাবা হচ্ছে চার। তাই না? তো তুমি এরকম একটা ফাংশন পাবা আর কি। এক একটা এক্স এর ভ্যালু বসায় এক একটা ওয়াই এর ভ্যালু বের করবে, তাই না? এটাই তো তোমার ফাংশনটা। এই জি স্যার। ফাংশনের মধ্যে তুমি এক একটা কিসের ভ্যালু বসাবা? বসায় কি পাবা? ওমেগার ভ্যালু বসাবো। এক একটা ওমেগার ভ্যালু বসাবা, তাই না? জি স্যার। এক একটা ওমেগার ভ্যালু বসাবা। এক একটা ওমেগার ভ্যালু বসানোর পরে এক একটা কমপ্লেক্স নাম্বার পাবা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ধরো ওমেগা তুমি 0.1 বসাইলে, তাহলে তুমি কি পাবা দেখো। তাহলে পাবা ই টু দি পাওয়ার জে 0.1 প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস জে 0.1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 0. ঠিক আছে, তো এটা তুমি একটা কমপ্লেক্স ভ্যালু পাইলা। এখন তুমি কি করবা? এই কমপ্লেক্স ভ্যালুর আমরা জানি কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক আছে? এটা কি জানো? জি স্যার। ফেজ থাকে আর ম্যাগনিটিউড থাকে। আচ্ছা, এখন ফেজ থাকে আর ম্যাগনিটিউড থাকে, তাহলে তুমি এইটার যে ধরো ওমেগা সমান সমান 0.1 বসাইলে সাপোজ। আচ্ছা, ম্যাগনিটিউডটা কিভাবে বের করবা? আচ্ছা, তোমরা এই সূত্রটা জানো কিনা দেখো। আচ্ছা, আমাদের এটা আচ্ছা, তোমরা এই সূত্রটা জানো কিনা দেখো। ওদের হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার জে থিটা, এটা সূত্রটা কি? কেউ একজন বলো তো অয়লারের সূত্রটা। অয়লারের সূত্রটা কে একজন বলো। স্যার ভুলে গেছি। স্যার কস থিটা প্লাস জে সাইন থিটা। কস থিটা প্লাস জে সাইন থিটা, ঠিক আছে, কস থিটা প্লাস জে সাইন থিটা। আচ্ছা, তাহলে দেখো তোমার এখানে কি আছে। ই টু দি পাওয়ার জে 0.1, তাহলে আমি লিখলাম ধরো এখানে তোমার আছে হচ্ছে এক্স অফ জে ওমেগা, এটা কত পাইছো? ই টু দি পাওয়ার জে 0.1 টু ই টু দি পাওয়ার মাইনাস জে 0.1 ই টু দি পাওয়ার মাইনাস জে 0. তাহলে তুমি প্রত্যেকটাকে ইয়া করে ভাঙো। ই টু দি পাওয়ার জে 0.1 এটাকে করলে তুমি পাবা কস 0.1 প্লাস জে সাইন 0. টু ই টু দি পাওয়ার মাইনাস জে 0.1 এটাকে করলে তুমি পাবা কস 0.1। এখন এখানে যদি মাইনাস থাকে তাহলে তোমরা জানো এখানে মাইনাস চলে আসে। তাহলে আচ্ছা, একটা টু গুণ আছে, তাহলে -2 জে সাইন 0.1। আর এটাকে যদি ভাঙো তাহলে তুমি পাবা হচ্ছে কস 0.1
মাইনাস জে সাইন 0.1। দেখো এইটাকে ভেঙে পাচ্ছ এই দুইটা জিনিস, এইটাকে ভেঙে পাচ্ছ এই দুইটা জিনিস, আর এইটাকে ভেঙে পাচ্ছ এই দুইটা জিনিস। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে অয়লারের ল। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হয়ে যায়, এই জন্য এগুলাতে মাইনাস বসছে। এখন তুমি রিয়াল পার্ট গুলাকে আলাদা করে ফেলো, তাহলে রিয়াল পার্ট গুলা কি, যেগুলাতে কোনো জে নাই, তাই না? এগুলোই হচ্ছে রিয়াল পার্ট। রিয়াল পার্টকে তুমি আলাদা করে ফেলো। তাহলে জে নাই কোনগুলাতে, কস টার্ম গুলাতে জে নাই, তাহলে কস 0.1 প্লাস 2 কস 0.1 প্লাস কস 0.1। রিয়াল পার্ট আলাদা হয়ে গেল। এখন ইমাজিনারি পার্ট গুলাকে আলাদা করো, তাহলে জে রেখে দাও। তাহলে জে কে কমন যদি নাও, তাহলে সাইন 0.1 -2 সাইন 0.1 মাইনাস সাইন 0.1। তাহলে দেখো তোমার এ প্লাস আইবি ফরম্যাটে চলে আসছে, কিন্তু এ ফরম্যাটে চলে আসছে। দেখো এই পুরাটা হচ্ছে তোমার রিয়াল পার্ট, আর এই পুরাটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। আচ্ছা, তাহলে তুমি কত নিছিলা, ওমেগা সমান কত নিছিলা? ওমেগা সমান 0.1 নিছিলা কিন্তু। তাহলে ওমেগা সমান 0.1 এর জন্য দুইটা পার্ট পাচ্ছ, একটা রিয়াল পার্ট পাচ্ছ আর একটা ইমাজিনারি পার্ট পাচ্ছ। তাহলে তুমি দুই প্লট হবে হচ্ছে আসলে দুইটা। হ্যাঁ, প্লট হবে হচ্ছে আসলে দুইটা। একটা প্লট হবে হচ্ছে ম্যাগনিচিউড। আমি বলো, একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস জে বি ফর্মেট থাকলে ম্যাগনিচিউড কত হয়, কেউ একজন বলো। এটার ম্যাগনিচিউড কত, বলো কেউ একজন। স্যার √, রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটার ম্যাগনিচিউড হবে দেখো কত, এই পার্টের স্কোয়ার, তাহলে এটার ম্যাগনিচিউড হবে এরকম। এই পুরা পার্টটাকে স্কোয়ার করবা, তাহলে কস 0.1 প্লাস 2 কস 0.1 প্লাস কস 0.1। এই পুরা পার্টটাকে স্কোয়ার করবা, তারপরে আবার ইমাজিনারি পার্ট, মানে এই পাশে ইমাজিনারি পার্টটাকে স্কোয়ার করবে, সাইন 0. আমি আর বড় লিখলাম না, -2 সাইন 0.1, এটাকে আবার স্কোয়ার করলে তুমি কি পাবা, ওমেগা সমান সমান 0.1। এই ভ্যালুতে একটা ম্যাগনিচিউড পাবো, তাই না? ধরো যে কোনো একটা ভ্যালু পাবো। এটা গেলে তোমার ম্যাগনিচিউডের প্লট। আর ফেজটা কত হয় বলো, থিটা। এনে কত লিখবো, tan−1 b/a। ঠিক আছে, তাহলে তুমি ফেজটা পাবা কিভাবে এখানে, তাহলে এখানে ফেজ হবে tan−1 ইমাজিনারি ভাগ ভাগ রিয়াল, তাহলে ইমাজিনারি হচ্ছে সাইন 0.1। এখানে কিন্তু পরের টার্মটা বসবে। আচ্ছা, তাহলে -2 সাইন 0.1 মাইনাস সাইন 0. আর নিচে বসবে রিয়াল পার্টটা, কস 0.1 প্লাস 2 কস 0.1 প্লাস কস 0. তাহলে তুমি একটা অ্যাঙ্গেল পাবা। তাহলে ফেজের প্লটটা হবে এরকম, যে এখানে থাকবে ওমেগা, আর এখানে থাকবে থেটা, আর এখানে হচ্ছে ওমেগা, আর এখানে হচ্ছে এক্স জে ওমেগা, এটার ম্যাগনিচিউড। এখানে থাকবে ওমেগা, এখানে থাকবে থিটা। তাহলে ওমেগা সমান সমান 0.1 এর জন্য তুমি এখান থেকে একটা অ্যাঙ্গেল পাবা। তাহলে সেম ওমেগা সমান সমান 0.2 বসাইলে একটা পাবা, এখানে ওমেগা সমান সমান 0.2 বসাইলে একটা পাবা। 0.3 0.4 জায়গায় বসাও, এরকম করে পাইতে থাকে। পাওয়ার পরে ফাইনালি এটা এরকম একটা গ্রাফ হবে। আর এটা বসাতে থাকলে এটাও এরকম একটা গ্রাফ হবে। তাহলে এইটা হচ্ছে ম্যাগনিচিউডের প্লট, আর এটা হচ্ছে ফেজের প্লট। এই বুঝতে পারছো কি বলতেছি? জি জি স্যার। স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন তোমাকে যে বেসিক কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে, এই যে তুমি ফাংশনটা লিখলা, এটা কি কন্টিনিউয়াস হবে নাকি ডিসক্রিট হবে? এখন কন্টিনিউয়াস হবে নাকি ডিসক্রিট হবে এটা তুমি বুঝবা ম্যাগনিচিউড আর ফেজের প্লট দেখে, তাই না? কারণ এইটাকে প্লট করা মানে কি, কমপ্লেক্স নাম্বার তো প্লট করতে পারি না। কমপ্লেক্স নাম্বারের প্লট মানে হচ্ছে ম্যাগনিচিউড আর ফেজ প্লট। তাহলে এখন তুমি ম্যাগনিচিউড আর ফেজ প্লট এই দুইটা যদি কন্টিনিউয়াস হয়, তার মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস। আর ম্যাগনিচিউড আর ফেজ প্লট যদি ডিসক্রিট হয়, তাহলে এই ফাংশনটাও ডিসক্রিট।
তাই না? কারণ এই ফাংশনের প্লটই তো হচ্ছে এইটা, এই দুইটা। এখন তোমরা আমাকে বলো যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে নাকি ডিসক্রিট হবে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হবে, কেন বলো? আচ্ছা, এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, ডিসক্রিট হবে না। আর কজ আছে না, কজ তো কন্টিনিউয়াস ই টু দি পাওয়ারের। উম এইটা অ্যাকচুয়ালি রিজন না, কারণ কজ আছে তাই বলে কন্টিনিউয়াস এরকম এটা রিজন না। হ্যাঁ, একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হয়, যখন তুমি যে তোমার যে এক্স আছে, এক্স অ্যাক্সিস, এখানে তুমি যদি কোনো, এখানে তুমি যদি যে কোনো ধরনের ভ্যালু বসাইতে পারো, যে কোনো ধরনের ভ্যালুর জন্যই তুমি যদি ইকুয়েশনটা ক্যালকুলেট করতে পারো, তখন ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে দেখো এখানে তুমি বসাচ্ছ কি, ওমেগা। এখন ওমেগার উপরে কিন্তু কোনো অব্লিগেশন নাই যে ওমেগাকে 0.1 হইতে হবে বা 0.2 হইতে হবে। ওমেগা যে কোনো ভ্যালু হইতে পারে। ওমেগা 0.1 হইতে পারে, রেডিয়ান হইতে পারে। ওমেগা 0.00001 রেডিয়ান হইতে পারে। ওমেগা 0.123 রেডিয়ান হইতে পারে। তার মানে ওমেগার ভ্যালু যে কোনো রেডিয়ান হইতে পারে, এটা তো ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে 1 হার্জ হইতে পারে, 1.1 হার্জ হইতে পারে, 1.2 হার্জ হইতে পারে, যে কোনো হার্জ হইতে পারে। তার মানে ওমেগার যে কোনো ভ্যালু তুমি এটার মধ্যে বসায় একটা ভ্যালু পাও। যে কোনো ভ্যালুই যদি বসাইতে পারো, তার মানে এই ফাংশনটা আসলে একটা কন্টিনিউয়াস ফাংশন। হ্যাঁ, কিন্তু এই ফাংশনটা, ধরো তোমার এই ফাংশনটা কেন কন্টিনিউয়াস ফাংশন না? কারণ তুমি কিন্তু চাইলেই এন এর যে কোনো ভ্যালু বসাইতে পারো না। ডিসক্রিট সিগনালে দেখবা যে এন এর একটা অব্লিগেশন আছে যে এন হইতে হবে ইন্টিজার, 1 2 3 এরকম করে এন কে ইন্টিজার হইতে হবে। তোমরা কখনো x(1.5) এটা দেখো না, তাই না? এন এর ভ্যালু কখনো 1.5 হয় না। এন এর ভ্যালু কখনো 1.2 হইতে পারে না, 1.3 হইতে পারে না। এন এর ভ্যালু একটা ভ্যালু হবে, তারপরে আবার কিছুক্ষণ পরে যে আরেকটা ভ্যালু হবে। তার মানে এন এর ভ্যালু গুলা সবসময় ডিসক্রিট হয় বা ইন্টিজার হয়। এজন্য এক্সএন যেটা, সেটা একটা ডিসক্রিট ফাংশন, এটা কন্টিনিউয়াস ফাংশন না, এবং এটা প্লট দেখে বোঝা যাচ্ছে ডিসক্রিট ফাংশন। কিন্তু এই জিনিসটা যেটা, এখানে কোনো এনই নাই, দেখো, নো এন। এই ফাংশনের মধ্যে কোনো এন আছে? কোনো এন নাই। যেহেতু কোনো এন নাই, তার মানে আমার কাছে কোনো অব্লিগেশনও নাই যে আমি ইন্টিজার ভ্যালুই বসাইতে হবে। এই ফাংশনের ভ্যারিয়েবল বা চলকটা হচ্ছে ওমেগা। ওমেগার উপরে কোনো অব্লিগেশন নাই যে ওকে একটা নির্দিষ্ট ভ্যালু হইতে হবে। ওমেগা যে কোনো ভ্যালু হইতে পারে। তার মানে আমি আসলে 0.1 বসাইতে পারবো, ঠিক তার পরের ভ্যালুটা বসাইতে পারবো, ঠিক তার পরের ভ্যালুটা বসাইতে পারবো, ঠিক তার এরকম করে আমি প্রত্যেকটা ভ্যালুর জন্যই এই উপরের ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবো। তখন আমার ফাংশনটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস। এখানে যে কজ আছে এই জন্য কন্টিনিউয়াস হচ্ছে না। যেমন কজ, ধর আমি লিখলাম কজ 2π50n, 2π50n, এটা কিন্তু কন্টিনিউয়াস না, যদিও কজ আছে। দেখো, যদিও এখানে কজ আছে, তারপরেও এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা হচ্ছে ডিসক্রিট। কেন? কারণ এখানে যে এন আছে, তাই না? তাহলে তুমি চাইলেই এখানে এন এর জায়গায় 1.5 বসাইতে পারবা না, ইম্পসিবল। এন এর ভ্যালু সবসময় ইন্টিজার হইতে হবে। তাহলে তোমার প্রথম ভ্যালুটা কি হবে, cos 2π50 0, তারপরে কত হবে cos 2π50 1, তারপরে হবে cos 2π50 2, এরকম করে এন এর ভ্যালু গুলা লক্ষ্য করো। এন এর ভ্যালু গুলা 0 1 2, তার মানে তুমি জিরোতে একটা ভ্যালু পাবা, এরপরে আবার তোমাকে ওয়ানে ভ্যালু নিতে হবে। এই মাঝখানে তুমি ভ্যালু নিতে পারবা না, যদিও কজ আছে, মাঝখানে তুমি ভ্যালু নিতে পারবা না। এই জন্য এই ফাংশন গুলা হচ্ছে ডিসক্রিট ফাংশন। কিন্তু এইখানে দেখো কোনো এনই নাই। এই যে আমি যখন ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, তখন এর মধ্যে কোনো এন নাই। তাই যেহেতু কোনো এন নাই, এবং এটার ভ্যারিয়েবল বা চলক হচ্ছে ওমেগা, তার মানে ওমেগার যে কোনো ভ্যালুই আমি এখানে বসাইতে পারি। কেউ তো বলে নাই যে ওমেগার ভ্যালু ইন্টিজার হইতে হবে। ওমেগার ভ্যালু তুমি যে কোনো হার্স বসাও, যে কোনো হার্স বসায় ম্যাগনিটিউড আর প্লট ফেজটা বের করো, বের করে প্লট করতে থাকো। প্লট করতে থাকলে দেখবা তোমরা এটা কন্টিনিউয়াস ফাংশন পাবো। বুঝাইতে পারছি আমি কি বলতেছি? বুঝছো কি? স্যার বুঝলাম।
আচ্ছা, এখন এখন দেখো এখানে একটা জিনিস একটু বলে দেই, যে তুমি যখন, তার মানে এটা মনে রাখবা যে ডিসক্রিট সিগন্যালের, তাহলে মনে রাখবা এই ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম সবসময় কন্টিনিউয়াস হয়, কারণ যে ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা বের করি এখানে কোনো এন থাকে না, থাকে হচ্ছে ওমেগা, আর ওমেগার যে কোনো ভ্যালু বসাইলেই আমরা ভ্যালু পাই, তাহলে এটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আমরা ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মটা পাইলাম, দেখো আমি আবার একটু লিখে দেই, যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ discrete signal is period. তাহলে দেখো যে ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, সেটা হচ্ছে পিরিয়ডিক, এবং ওর পিরিয়ড হচ্ছে 2 পাই। তার মানে 2 পাই পর পর রিপিট করবে। তার মানে আমি যে ফাংশনটা পাইছি, এই যে দেখো এখানে যে ফাংশনটা পাইছি, এই ফাংশনটা 2 পাই পর পর সেম ভ্যালু দিবে। তার মানে এই ফাংশনটাকে তুমি যদি প্লট করতে থাকো, ধরো এই ফাংশনটাকে তুমি প্লট করলা, প্লট বলতে আমি কি বুঝাচ্ছি, ম্যাগনিটিউড আর ফেজ। তো ধরো ম্যাগনিটিউডের প্লটটা আমি দেখাচ্ছি। ধরো ম্যাগনিটিউডটা যদি প্লট করো, ধরো এদিকে হচ্ছে তোমার ওমেগা, একটু বড় করি, এদিকে হচ্ছে ওমেগা আর এদিকে হচ্ছে এক্স অফ জে ওমেগা, শুধু ম্যাগনিটিউডের প্লটটা দেখতেছি। তাহলে ধরো এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে ধরো 2 পাই, এটা ধরো 4 পাই, এটা হচ্ছে 6 পাই, এগুলো সব ওমেগার ভ্যালু। তাইলে তোমরা দেখবা হচ্ছে, ধরো 0 থেকে 2 পাই পর্যন্ত যা পাবা, 0 থেকে 2 পাই পর্যন্ত ধরো এটা পাইছে, তাহলে 2 পাই থেকে 4 পাই পর্যন্ত আবার সেম জিনিস পাবো, তার মানে আবার এই জিনিসটাই পাবো। আবার 4 পাই থেকে 6 পাই পর্যন্ত আবার সেম জিনিসটা পাবো। তার মানে এটার পিরিয়ড হচ্ছে 2 পাই, এবং 2 পাই পর পর সেম প্যাটার্ন রিপিট করবে। ঠিক আছে? যখন তুমি ফুরিয়ার ট্রান্সফর্ম করবা, ওই ম্যাগনিটিউডের প্লটটা দেখবা 2 পাই পর পর রিপিট করতেছে, ফেজের প্লটটাও দেখবা 2 পাই পর পর রিপিট করতেছে। আচ্ছা, এখন এটা কেন 2 পাই পর পর রিপিট করতেছে তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবা। যেমন ধরো তোমার এই এই ধরো আমি এটাই তো আমার ফুরিয়ার ট্রান্সফর্মটা। ঠিক আছে? আহ আচ্ছা, এটাই তোমার হচ্ছে ফুরিয়ার, তাহলে ধরো ধরো এক্স অফ জে ওমেগা কত আছে দেখো। আচ্ছা, ধরো এই তোমার ফুরিয়ার ট্রান্সফর্মটা ধরো এরকম ছিল। আহ, হ্যাঁ, ই টু দি পাওয়ার জে ওমেগা, ই টু পাওয়ার জে ওমেগা, ই টু দি পাওয়ার জে ওমেগা। স্যার আরেকটা ক্লাস আছে, একটু শেষ করে দিন স্যার। ক্লাস আছে? জি স্যার, 12টা 15 থেকে। উম আচ্ছা, লাস্ট 1 মিনিট, যে সেটা ধরছি তো শেষ করে দিই। কার ক্লাস? শারমিন ম্যামের ক্লাস, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। শারমিন ম্যামের ক্লাস? নতুন আচ্ছা আসছে। আচ্ছা, ঠিক আছে, একটু বইলো যে আমি একটু লেট হয়েছি। আচ্ছা, ই টু এক্স অফ জে ওমেগা, তাহলে দেখো আমরা জিরোতে যেই ভ্যালুটা পাবো, অ্যাকচুয়ালি 2 পাই যে আমরা সেম ভ্যালুটা পাবো। এটাই তো 2 পাই পিরিয়ডিক।
মানে টু পাই পিরিয়ড মানে কি, জিরোতে যে ভ্যালু পাবো টু পাইতে সেম ভ্যালু পাবো, এটাই তো পিরিয়ডিক সিগন্যালের মূল কথা, যে একটা টাইম পিরিয়ড পর পর সেম ভ্যালু পাচ্ছি, তাই না? তাহলে তুমি এখানে জিরোতে ভ্যালুটা কত পাও দেখো, জিরোতে কত পাবা, ই টু দি পাওয়ার, প্রথমটা হবে জিরো, ই টু দি পাওয়ার জে ইন্টু জিরো গুণ করলে ই টু দি পাওয়ার জিরো পাবা, টু ই টু দি পাওয়ার এটাও পাবা জিরো, ই টু দি পাওয়ার মাইনাস জিরো। এখন এই সবগুলার ভ্যালু হচ্ছে তোমার, ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জিরো ওয়ান, এটার সাথে টু, আর ই টু দি পাওয়ার মাইনাস জিরো হচ্ছে ওয়ান, তাহলে এটা পাবো হচ্ছে চার। তাহলে মানে জিরোতে তুমি চার পাচ্ছ। এবার তুমি যদি টু পাই ক্যালকুলেট করো তাহলে দেখো, এক্স অফ জে অফ টু পাই, টু পাইতে যদি ক্যালকুলেট করো তাহলে দেখো কি পাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জে টু পাই, টু পাই ওমেগার জায়গায় শুধুমাত্র টু পাই বসাই দাও। এটা তো বুঝতেছো যে টু পাইটা কই বসাবা, এখানে জিরো দিছো, ওমেগার জায়গায় জিরো গুলা বসাইছো, তাহলে এখানে টু পাইতে ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাও তাহলে ওমেগার জায়গায় টু পাই বসাই দাও। তাহলে এখান থেকে কি পাবা দেখো, কস টু পাই প্লাস জে সাইন টু পাই, আর এখানে পাবা হচ্ছে টু কস টু পাই মাইনাস টু জে সাইন টু পাই প্লাস কস টু পাই মাইনাস জে সাইন টু পাই। এখন কস টু পাই এর ভ্যালু কত বলো তো, কস 360 ডিগ্রির ভ্যালু কত? হুম, আমি নিজে এই ভ্যালু গুলো, ওয়ান ওয়ান হবে স্যার। ওয়ান, ওয়ান, আচ্ছা, কস টু পাই এর ভ্যালু এটা হচ্ছে ওয়ান, আর সাইন টু পাই এর ভ্যালু হচ্ছে জিরো, তাই না? তাহলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে টু কস টু পাই, এটা কস টু পাই এর ভ্যালু ওয়ান, তাহলে টু, আর এটা কস টু পাই, তাহলে আবার হচ্ছে ওয়ান। তাহলে দেখো তুমি ওমেগা সমান সমান জিরোতে যে ভ্যালুটা পাইছিলা কত পাইছিলা, ফোর। ওমেগা সমান সমান জিরোতে তুমি ভ্যালু পাইছো ফোর, আর ওমেগা সমান সমান টু পাই, এই টু পাইও তুমি সেম ভ্যালু পাচ্ছ ফোর। তাহলে এটাতে এক্সাম্পল দিলাম, এটার এমনিতে প্রুফ আছে। তাহলে যেটা হচ্ছে ওমেগা সমান জিরোতে আমি যেই ভ্যালুটা পাবো ওমেগা সমান টু পাইতে সেম ভ্যালুটা পাবো। আবার এই জিরো প্লাস, ধরো এখানে জিরো প্লাস একটা পার্টিকুলার ওমেগা, ডেল ওমেগা, এখানে তুমি যে ভ্যালুটা পাবা, বা এখানেও সেম ডেল ওমেগা সরলে সেম ভ্যালুটা পাবো। তার মানে এটা হচ্ছে, এটার পিরিয়ড হচ্ছে টু পাই, সোজা কথা, টু পাই পর পর এটা রিপিট করবে। তাহলে দেখো সিগন্যালটা ছিল অ্যাপিরিয়ডিক, কিন্তু এটা ফুরিয়ার ট্রান্সফর্ম হবে পিরিয়ডিক। সিগন্যালটা ছিল ডিসক্রিট, কিন্তু এটা ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এই দুটা জিনিস মাথায় রেখো, নেক্সট ক্লাস থেকে আমরা দেখবো। আমি রোল কল করে নিলাম। সাকিব হাসান, Yes, sir. ইমরুল কায়েস, আব্দুল্লাহ আল মামুন, ইশতিয়াক আহমেদ, Yes, sir. রাকিব বাবু, অর্নেশ চাকমা, আল মুমিতু ইসলাম, রক্তিম রাজ, মেহেদী হাসান, Yes, sir. সাকলাইন মুস্তাক, জিহাদ আলামিন, Yes, sir. রাফিউল ইসলাম, আসিফ হাসান, Yes, sir. মাহবুব সরকার, Yes, sir. হোসেন মিয়া, আচ্ছা সৈয়দ এবি তাহমিদ, ইয়েস স্যার। এই যাদের হয়ে গেছে তা চলে যেতে পারো, শুভ সাহা, Yes, sir. তানভীর আহমেদ, নূর আওয়াল,
Yes, sir. মৃদুল ইসলাম, মৃদুল হাসান, Yes, sir. হুজাইফা আহমেদ, Yes, sir. নাজমুল হক, Yes, sir. রেজওয়ান ইন্তেসার, ওয়াহিদুজ্জামান, শাহরিয়ার হোসেন, Yes, sir. রাইসুল ইসলাম তন্ময়, প্রেজেন্ট স্যার। শোয়েব খান, আসিফ ইফতেখার। স্যার সুইপ করেন Sir. স্যার, কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা, আসিফ ইফতেখার আছো? Yes, sir. Yes, sir. রাজন আহমেদ, ইফতেখার আহমেদ, প্রেজেন্ট স্যার। শাফিউল্লাহ লামি, প্রেজেন্ট স্যার। নিশাদ মিয়া, Yes, sir. মাহমুদুল হাসান, Present, sir. এমডি রিফাত, Yes, sir. লিটন ইসলাম, রাসেল হোসেন, আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত স্যার। রফিকুল ইসলাম, মিজানুর রহমান, প্রেজেন্ট স্যার। আলামিন হোসেন, ইমরান হাসান, আলিমুল হোসেন। ইয়েস স্যার। স্যার ইমনের এখানে স্যার বিদ্যুৎ চলে গেছে স্যার। জি, ঠিক আছে। হামিম, তাসরিফ হোসেন। Yes, sir. ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শেষ করি। না, এ তো আজকের খেলার মধ্যে আছে, এ ভালোই খেলে, এ তো আজকের